বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন দেশদ্রোহী। ও কোনো লয়ারই না। ও বিকাশ রঞ্জন ভট্টাচার্য গণটোকাটুকি বর্ষে বাস করেছে। আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, জহর সরকার, এসব গণটোকাটুকি বর্ষে পাস করা। পরবর্তীকালে লাইন আপ করে এরা সব বেরিয়ে গেছে, এখন সব বড় বড় কথা বলছে। এ কোনো যোগ্যতাই নেই এদের। তো কিসের তারা সংখ্যালঘু? কোনো সংখ্যালঘু আলাদা কিছু থাকবে না। আগামী দিনে এই ডিপার্টমেন্ট বন্ধ করে দিতে হবে। কোনো আলাদা কিছু না। পড়াশোনা করলে সবাই যেখানে পড়াশোনা করছে সেখানে পড়াশোনা করো, কোনো আলাদা দপ্তর থাকবে না। তাও তো উনি দয়ালু মানুষ, উনি রেখেছেন এবছর, কয়েক বছর পর হয়তো তুলে দেবেন। মানে রাখাই উচিত না এই দপ্তর। গোপাল সেনকে যে খুন করেছিল রানা বোস, আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাবো হাত জোর করে, গোপাল সেনকে যে খুন করেছিল রানা বোস, সেই রানা বোসের যে বাবা, সে যে নাকি রানা বোসকে বাঁচিয়ে নিয়ে অন্য দেশে পাঠিয়ে দিচ্ছিল, সেই অমিয় বোসের নামে আজকে কলকাতায় একটা রাস্তা আছে। এই অমিয় বোসের নামে রাস্তাটা চেঞ্জ করে ওটা গোপাল সেনের নামে করতে হবে। আপনি ভাবতে পারেন ইসরায়েলে হিটলার রোড কখনো হতে পারে? তাহলে কলকাতায় কী করে সুধাবর্দী রোড হয়? একসময় এই কমিউনিস্টরা স্বামী বিবেকানন্দর মূর্তি সরিয়ে আজকে কলকাতায় যেখানে আপনারা দেখছেন হোচিমিনের মূর্তি আছে, ইমিডিয়েটলি ওই হোচিমিনের মূর্তি সরিয়ে স্বামী বিবেকানন্দের মূর্তি বসাতে হবে। এই যে লেনিন সরণি, কিসের লেনিন সরণি? কে লেনিন? পাক্কা 420 লোক ছিল, তার নামে কলকাতায় অত বড় একটা রাস্তা, লেনিন সরণি। ঘটনা হয় যে এখানে মুসলিম লীগ দাঙ্গা করার ফলে রাজি হয় যে দেশটা ভাগ হবে, এবং একসময় প্রায় হাল ছেড়ে দিয়েছিল। ইংরেজরাও মুসলিম লীগের পক্ষ ছিল। তো 47 সালের জানুয়ারিতে উনি এটা নিয়ে শুরু করেন, এটা নিয়ে লড়াই শুরু করেন। এবং মানে প্রথমে যেটা হয় যে জানুয়ারিতে উনি শুরু করেন, তারপর ফেব্রুয়ারিতে কলকাতায় সব ছেলেপুলেরা নামে, এবং বিভিন্ন অন্যান্য শহরেও নামে। তারপর অমৃতবাজার একটি সার্ভে করে। অমৃতবাজার সার্ভে করে দেখে 98% হিন্দু চাইছে যে তারা মুসলিমদের সঙ্গে থাকবে না। তারপর কংগ্রেসের টনক নড়ে, এবং তখন কিন্তু কংগ্রেস এসে এর পাশে দাঁড়ায়। আদারওয়াইজ কিন্তু পুরো বাংলাটা বেরিয়ে চলে যেত। মুসলিম লীগরা মোটামুটি সেটা নিয়ে নিয়েছিল। সেই সময় কেন্দ্রীয় সকল স্বরাষ্ট্রমন্ত্রী যাকে বলে, যে কংগ্রেসের যারা সঙ্গে ছিলেন, প্যাটেল এদের কন্ট্রোল করতে পারেননি, কারণ পুরো অ্যাডমিনিস্ট্রেশনটা ছিল এদের হাতে, আপনার এই মুসলিম লীগের হাতে। তো সেক্ষেত্রে লিড নিয়েছেন কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি। অনেকে বলছেন যে হিন্দু মহাসভার একমাত্র মানে প্রতিনিধি উনি ছিলেন, কিন্তু বাকিরা প্রথমে ট্যাপও করেনি। এমন এবার ধরুন কমিউনিস্টদের 3জন প্রতিনিধি ছিল, কিন্তু আপনি কমিউনিস্টদের যদি ইস্যু দেখেন, পিসি যোশী মানে গোর্খাল্যান্ড, মানে দার্জিলিং এবং এখানকার নিচের যে বাংলা, এই দুটোকেই উনি পাকিস্তানে চেয়েছিলেন। পরবর্তীকালে যখন চাপে পড়ে এবং যখন এখানে দাঙ্গা বাঁধে, তখন এটা বোঝে যে না, আমাদের মুসলিমদের সঙ্গে থাকা সম্ভব না। কিন্তু তার অনেক আগে থেকে এই লড়াইটা চালিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, এনসি চ্যাটার্জি এবং রাম চ্যাটার্জি, এরা মিলে। ফলে ক্রেডিট মাস্ট গো টু হিন্দু মহাসভা অনলি, পরে বাকিরা সাপোর্ট দিয়েছে। দাদা, এবার একটু বাজেটের দিকে যদি নজর ঘোরাই, তাহলে নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হলো। এমন বেশ কিছু সেক্ষেত্রে ঘোষণা হয়েছে যাতে করে এক কথায় জনমোহিনী বাজেটই আখ্যা পেল আর কি এই বাজেট। তবে পশ্চিমবঙ্গে এই বাজেটে সেখানে উল্লেখযোগ্য পরিবর্তন, সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা বিভাগের বরাদ্দ কিছুটা কমানো হয়েছে, অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়ন খাতে প্রায় দ্বিগুণ করা হলো বরাদ্দ। এদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি অবহেলা বলে সমালোচনা করছেন বিরোধীরা। কিভাবে দেখছেন বিষয়টিকে? প্রথম কথা হচ্ছে যে সংখ্যালঘুরা যদি মনে করে, দেখুন সংখ্যালঘুদের আলাদা শিক্ষা থাকার কোনো প্রয়োজন নেই। যে মাদ্রাসা শিক্ষা শেখানো হয় যে ভারত তাদের শত্রু, হিন্দুরা তাদের শত্রু, ওই শিক্ষা থাকার কোনো প্রয়োজন নেই। এবং এবার কমানো হয়েছে, পরের বার আমার মতামত হলো কমিয়ে এটাকে 0 করে দেওয়া উচিত। এই শিক্ষা রাখাই উচিত না। তারা আমাদের স্কুলে পড়ুক, আমাদের যে স্কুলগুলো আছে, যে মেন স্ট্রিম স্কুল আছে, সেখানে পড়াশোনা করুক, কেউ তো তাদের বাধা দেয়নি। দ্বিতীয় হচ্ছে, এটা শুধুমাত্র জনমোহিনী বাজেট নয়। এখানে 1991 সালে নরসিমা রাও বা মনমোহন সিং যা করেছিলেন, যে রিফর্ম পশ্চিমবঙ্গে বিভিন্ন বামপন্থী অর্থমন্ত্রী থাকার ফলে এখানে আসতে পারেনি, যা বহুদিন আগে আনা উচিত ছিল অসীম দাশগুপ্ত বা অশোক মিত্র, সেই রিফর্ম কিন্তু আনলেন শুভেন্দু অধিকারী মহাশয় এবং এই ডক্টর স্বপন দাশগুপ্ত মহাশয়। এবং এর প্রমাণ হলো যে এরা কমপ্লিটলি গতকালের বাজেটের দুটো পার্ট দেখবেন। একটা পার্ট হচ্ছে যে ধরুন যারা বৃদ্ধ, বিধবা বা দরিদ্র মহিলা, তাদের জন্য যেমন একটা সংস্থান হয়েছে, তার সঙ্গে এখানে একটা বড় পোর্ট এখানে বলা হয়েছে। হলদিয়া পোর্ট কিন্তু বড় জাহাজ নিতে পারবে না, কলকাতা পোর্ট তো নাই।
এখানে একটা বড় পোর্ট, যেখানে মানে সবচেয়ে বড় যে জাহাজগুলো আসতে পারে, এবং সেই পোর্টের সঙ্গে রেল কানেক্টিভিটি, সেই পোর্টের সঙ্গে ওয়াটারওয়েজ কানেক্টিভিটি এবং সেই রোড কানেক্টিভিটি, প্রত্যেকটা কানেক্টিভিটি এনশিওর করা হয়েছে এই বাজেটে, যেটা নাকি চাপা পড়ে যাচ্ছে। আমি বলছি এটা একটা বড় রিফর্ম, মানে আমরা টুয়ার্ডস বিজনেস আমরা যাচ্ছি, যে বিজনেসটা বাঙালি করতে ভুলে গেছিলো। এছাড়া এইখানে দেখবেন বেশ কয়েকটা এয়ারপোর্ট তৈরি করা হচ্ছে, যাতে নাকি বিভিন্ন, আজকে পুরো রাজ্যটা কলকাতার উপর ডিপেন্ডেন্ট। আমরা চাইছি যে কলকাতার উপর যেন রাজ্যটা ডিপেন্ডেন্ট না হয়। অনেকে দেখছেন 5টা এয়ারপোর্ট তৈরি করা হয়েছে। 5টা এয়ারপোর্ট তৈরি করার পিছনে ক্যালকুলেশনটা কোথায়? ক্যালকুলেশনটা হলো কোচবিহারে যখন একটা এয়ারপোর্ট থাকবে, তখন সেই এয়ারপোর্টকে বেস করে একটা সিটি তৈরি করে উঠবে। আজকে ধরুন বালুরঘাটে যদি তৈরি হয়, বা ধরুন অন্ডালে যেটা অলরেডি তৈরি আছে, খড়গপুর তো দরকার। আপনি দেখুন, আমরা যখন খড়গপুরে পড়তাম, আমাদের ক্যাম্পাসে বহু কোম্পানি আসতো না, ট্রেনে করে ক্যাম্পাস ইন্টারভিউ নিতে কেউ আসবে? তখন রাস্তাটাও খারাপ ছিল। আমরা যখন পড়াশোনা করতাম তখন তো এনএইচ, পরে বাজপেয়ীজি বানালেন রাস্তাটা, তখন রাস্তাটাও ছিল না। হ্যাঁ, এবার তখন এইখানে খড়গপুর আইআইটি মার খেয়ে গেছে বম্বে আইআইটি বা দিল্লি আইআইটির কাছে। খড়গপুরের ওই ওটাকে বাড়ানো হচ্ছে, কারণ ওখানে একটা বড় সম্ভাবনা আছে। খড়গপুর, মেদিনীপুর এবং কলাকুণ্ডা নিয়ে একটা বড় সম্ভাবনা আছে। তো এই জায়গাগুলোকে ইন্ডিপেন্ডেন্ট, যে খড়গপুরের লোককে যেন কলকাতায় না আসতে হয়, অন্ডালের লোককে বা দুর্গাপুরের, বর্ধমানের লোককে যেন কলকাতায় না আসতে হয়, তার জন্য একটা বড় রকম রিফর্ম আনা হয়েছে। এবং আমি দেখলাম যে এটা নিয়ে খুব একটা কথা হচ্ছে না। হয়তো আজকের দিনে যারা মানে মিডিয়া পার্সনস এটসেট্রা, তারা হয়তো ব্যাপারটা বুঝতে পারেননি বা কিছু, বা পড়েননি তারা। আর দ্বিতীয়ত আমি দেখলাম যে বিরোধীরা, আমি ভেবেছিলাম যে বিরোধীরা এটাকে একদম দক্ষিণপন্থী এটসেট্রা বলে, যেমন সেই সময় মনমোহন সিংকে দাগিয়ে দিতেন, সেভাবে দাগিয়ে দেবে যে এই সব ব্যবসায়ীদের জন্য করা হচ্ছে। ব্যবসায়ীদের জন্য তো করতে হবে, নইলে এখানে ব্যবসা আসবে কী করে, চাকরি কী করে আসতে হবে। আমি আপনাকে বলছি, আজ থেকে 3 বছরের মধ্যে আপনারা এই রেজাল্ট পাবেন, এবং 2034-এ আপনি লিখে রাখুন, পশ্চিমবঙ্গে এত কোম্পানি হবে যে এরা, আজকে যেমন কর্ণাটক বা তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশের কোম্পানি কলকাতায় আসে ক্যাম্পাস ইন্টারভিউ নিতে, আমাদের এখানকার যে কোম্পানি হবে 2034-এ, তারা কর্ণাটকে ক্যাম্পাস ইন্টারভিউ নিতে যাবে, তারা উত্তরপ্রদেশে ক্যাম্পাস ইন্টারভিউ নিতে যাবে, তারা গুজরাটে ক্যাম্পাস ইন্টারভিউ নিতে যাবে। আপনি লিখে রেখে দিন, এমন একটা, এইটা তার সূচনা হলো এই বাজেটে। একই সঙ্গে দেখতে পাচ্ছি নারী সশস্ত্রীকরণে আরও গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা নেওয়া হয়েছে, যেরকম 33% নারী সংরক্ষণ সরকারি চাকরির ক্ষেত্রে। শুধুমাত্র তাই নয়, যে কর্মসংস্থানকে ফোকাস করে বিজেপি ক্ষমতায় এসেছিল, এবং তাদের দাবিপত্রেও ছিল যে, মানে সংকল্পপত্রে ছিল যে কর্মসংস্থানের উপরে সবার আগে জোর দেওয়া হবে। সেখানেও আমরা দেখতে পেলাম যে 1 লক্ষ সরকারি চাকরির কর্মসংস্থান হবে, এরকমটাও ঘোষণা হয়েছে। এবং একই সঙ্গে বিভিন্ন জায়গায়, বিভিন্ন যেরকম আইসিডিএস কর্মীরা, আশা কর্মীরা এতদিন ধরে দিদিরা রাস্তায় বসেছিলেন, তাদের মাইনে বাড়ানো হলো, সিভিক ভলেন্টিয়ারদের মাইনে বাড়ানো হলো। এই গোটা বিষয়ের সঙ্গে এই যে এই বাজেটটাকে কিভাবে দেখছেন? এইখানে আবার আমি বলছি, এই নরসিংহ রাও এবং অটল বিহারী বাজপেয়ীর ছায়া এখানে দেখা যাচ্ছে। দেখুন, নরসিংহ রাও 33% রিজার্ভেশন করেছিলেন মহিলাদের জন্য, পঞ্চায়েত, পুরসভা এটসেট্রা এই জায়গায়, যেটা নাকি কংগ্রেস, মানে ওনার দল কংগ্রেস মেনে নিতে পারেননি, গান্ধী ফ্যামিলি। আমাদের মোদিজি এসে আইআইটি, এনআইটি, এইমস থেকে শুরু করে বিভিন্ন বড় ইনস্টিটিউটে 20% মেয়েদের রিজার্ভেশন করেছে। কেন? কারণ আমি বলছি, দেখবেন যখনই আপনি রিজার্ভেশনটা করবেন, তখন একটা সশক্তিকরণ হয়। আগে যে মহিলারা, পঞ্চায়েত মহিলাদের যেই আপনি সশক্তিকরণ করলেন, যেই সদস্য করলেন, যেসব গ্রামে মহিলাদের রেসপেক্ট দিত না, তারা কিন্তু ওই মহিলাকে গিয়ে সেলুট করা শুরু করলো। এই গত 30 বছরে গ্রামের মেয়েদের যে আজকে যে এম্পাওয়ারমেন্ট হয়েছে, সেটা হয়েছে যখন নাকি ওই মহিলা পঞ্চায়েতের নেতা হয়েছেন, সেই জন্য। মানে আগামী 30 বছরে তার রেজাল্টটা পাওয়া যায়। আজকে আইআইটি বা আইআইএম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কেন রিজার্ভেশন করা হচ্ছে? বাবা মা মেয়েকে বিয়ে দিয়ে দাও। সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে বাল্যবিবাহ সবচেয়ে বেশি, জানেন তো এটা? মানে মেয়েদের বিবাহ, কম বয়সে বিবাহ সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে। যাদের বিয়েটা না দিয়ে, না, মেয়েকে চাকরি করাও। মেয়ে শুধুমাত্র বিয়ে দিয়ে পার করে দেওয়ার জিনিস নয়। এই জায়গাটা বুঝতে হবে। এটা শুধুমাত্র এই ছেলেদের চাকরি চলে গেল, মেয়েদের এই ব্যাপারটা নয়। আজকে এই সমাজটাকে পরিবর্তন করতে হবে। আমাদের যদি আরও এগিয়ে যেতে হয়, একসময় আমাদের ভারতবর্ষে, আপনি জানেন যে যখন নাকি মুন্ডন মিশ্রের সঙ্গে শঙ্করাচার্যের বিতর্ক হয়, তখন মুন্ডন মিশ্রের স্ত্রী, তিনি ছিলেন বিচারক। তার মানে আমাদের মেয়েদের লেখাপড়া কোন ইয়েতে ছিলেন? বাংলায় আজ থেকে 100 বছর আগে আপনার এই শয় মহিলারা বেতুন কলেজে পড়তেন, লেডি ব্রেবনে পড়তেন, 100 বছর আগে বলছি। সেখানে সেই বাংলায় আজকের দিনে গত 49 বছর কমিউনিস্ট শাসনের ফলে মেয়েরা সবচেয়ে বেশি, মানে কম বয়সে বিবাহ হচ্ছে। মানে আমাদের একজন দিদা আছেন, তিনি বেতুন কলেজের ছাত্রী।
আমাদের এক পিসি আছেন, তিনি হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট হয়েছিলেন। আমাদের পিসি আছেন, লেডি বিমানের প্রফেসর ছিলেন। আমাদের এক জেঠিমা ছিলেন লেডি বিমানের প্রফেসর। সেইখানে আজকে মেয়েদের এমন দুরবস্থা হচ্ছে, মেয়েদের লোকে পড়াচ্ছে না। তো ওই জায়গাটা ফিরিয়ে আনার জন্য এই 33% রিজার্ভেশন, যে বাঙালি মেয়েদের মধ্যে প্রচণ্ড মানে দম আছে। আজকে এই মৌমিতা দত্ত আপনি দেখছেন, ইসরো সায়েন্টিস্ট, ঠিক আছে? তো এই জায়গাটাকে ফিরিয়ে আনার জন্য আজকে এই 33% রিজার্ভেশন। বাবা যদি ভালো করে শিক্ষিত করে তোলে, ধরলাম ওই তার 33% রিজার্ভেশনের লোভে, তার পরের জেনারেশন আরও পড়াশোনা করবে। আজকে হায়দ্রাবাদ পড়াশোনা করছে, পাটনা করছে, কোটা করছে, আমরা করছি না। এই জায়গাটা ফিরিয়ে আনতে হবে। তবে এক্ষেত্রে কিছুক্ষণ আগে সংখ্যালঘু বিষয়ক একটি বিশ্লেষণ আপনি করলেন। সংখ্যালঘু দপ্তরের আদৌ প্রয়োজন আছে কি? এটি এরকমই প্রশ্ন তুললেন বিধানসভায় সজল ঘোষ। এ বিষয়ে আপনি কি বলতে চান? একদিকে আপনারা বলছেন এটা বাবা সাহেব বলেছেন, আমি বলিনি। বাবা সাহেব বলেছিলেন যে আমাদের দেশে সংবিধানে কোনো সেকুলার থাকবে না। তো নেহরু তখন জিজ্ঞেস করলেন কেন থাকবে না? বলে তুমি যদি সেকুলার রাখো তাহলে সংখ্যালঘু দপ্তর রাখবে না। ইন্দিরা গান্ধী এসে গায়াজোয়ারি করে সেকুলার শব্দটাকে অ্যাড করলেন। আমি বাবা সাহেবের ফর্মুলাতে বলছি, যিনি আমাদের সংবিধান তৈরি করেছেন, যার বাইরে আমরা যেতে পারবো না, যারা কথায় কথায় সংবিধানের দোহাই দেয় কিন্তু বাবা সাহেবের নাম নেন না, সংবিধানের সঙ্গে নেহরুকে মিট করেন, আমি তাদের বলি বাবা সাহেব বলে গেছেন যে যদি সেকুলার হয় তাহলে সংখ্যালঘু থাকবে না। আপনারা মেইন স্ট্রিমে আসুন না। আজকে জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ কেউ তো আলাদা করে বলছে না যে আমাদের জন্য আলাদা সংখ্যালঘু মানে মুসলিম, অথচ মুসলিম সংখ্যালঘু না, তারা 20% সংখ্যায় রোজ গুণোত্তর প্রয়োগে কিলবিল করে বেড়ে চলেছে। তো কিসের দ্বারা সংখ্যালঘু? কোনো সংখ্যালঘু আলাদা কিছু থাকবে না। আগামী দিনে এই ডিপার্টমেন্ট বন্ধ করে দিতে হবে। কোনো আলাদা কিছু না। পড়াশোনা করলে সবাই যেখানে পড়াশোনা করছে সেখানে পড়াশোনা করো, কোনো আলাদা দপ্তর থাকবে না। তাও তো উনি দয়ালু মানুষ, উনি রেখেছেন এবছর, কয়েক বছর পর হয়তো তুলে দেবেন। মানে রাখাই উচিত না এই দপ্তর। এদিকে এই যে মাদ্রাসায় বন্দে মাতরম গান মানে গাওয়া বাধ্যতামূলক, এরকমটা ঘোষণার বিরুদ্ধে এবারে প্রকাশ্যে মুখ খুললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলছেন অগণতান্ত্রিকভাবে এই গোটা বিষয়টি হচ্ছে, প্রয়োজন পড়লে এর বিরুদ্ধে আমি হাইকোর্টে পর্যন্ত যাব। ঘটনা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন দেশদ্রোহী, এবং মুসলমানরা বরাবর আমাদের যে সো কল্ড হায়ার কাস্ট যে লোকগুলো, যাদের নাকি সমাজ মেনে চলে, সেই লোকগুলো থেকে কিছু লোককে হায়ার করে। একসময় বুদ্ধিস্টরাও হায়ার করতো। বুদ্ধিস্টরা হায়ার করে যেমন ব্রহ্মবৈবর্ত পুরাণ লিখেছিল আমাদের বদনাম করার জন্য। মহাভারতে রাধা বলে কোনো ক্যারেক্টার নেই, ও রাধাকে অ্যাড করে, এবং পরবর্তীকালে বরু চণ্ডীদাস একদম সেটাকে একটা বটতলার সাহিত্যে নিয়ে যায়। কমিউনিস্টরা আমাদের রামায়ণ, মহাভারত, গীতা কিচ্ছু রাখেনি সিলেবাসে, কিন্তু ওই বরুচন্দ্র দাসের ওই গল্প, ওই কবিতা, সেটাকে এমএতে পাঠ্য করেছে। কেন? মানে মানুষকে দেখানোর জন্য যে শ্রীকৃষ্ণ কত খারাপ লোক ছিল। এই ট্র্যাডিশন বহুদিন ধরে চলে এসছে। এরপর শরৎ বোস একজন হিন্দু বিরোধী ছিলেন। তারপর আরও ওই সময় শরৎ বোসের কতগুলো চামচা টামচা ছিল, তারা মানে হিন্দু ধর্মের মানে ভীষণ রকম ক্ষতি করার চেষ্টা করছিলেন, জ্যোতি বোস। এবং তাদের পরের জেনারেশন হলো আপনার এই মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এদের হায়ার করা হয়, যে সমাজে এরা মাথা, এদের হায়ার করে হিন্দুদের মিসলিড করো, এবং এদের প্রচুর টাকা পয়সা দেওয়া হয় যে তোমরা হিন্দুদের ক্ষতি করো। এইবার ধরুন ও একটা কেস লড়বে, ওর 5 টাকা পাওয়ার দরকার, ও ওখান থেকে 15 টাকা নিয়ে নেবে, ওটাই ওর কমিশন হয়ে গেল। ঠিক আছে? এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোনো উকিলই না, ওদের একটা কার্টেল আছে হাইকোর্টে। ওই কার্টেলে ওদের সব কমিউনিস্টরা আছে, যে জন্য ও কেস করলে ও কেসে জিতে যায়। নিজেদের সব ওর চামচা এই করে সব হাইকোর্টে গিয়ে সিট পড়ে, ওই এখন যেরকম সুপ্রিম কোর্টে যেরকম খেলা আছে, এখানে সেরকম খেলা আছে একটা। ও কোনো লয়ারই না, ও বিকাশ রঞ্জন ভট্টাচার্য গণটোকাটুকি বর্ষে বাস করেছে। আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, জহর সরকার, এসব গণটোকাটুকি বর্ষে পাস করা। পরবর্তীকালে লাইন আপ করে এরা সব বেরিয়ে গেছে, এখন সব বড় বড় কথা বলছে। এ কোনো যোগ্যতাই নেই এদের। তিনি তো আবার এও বলেছেন যে শ্যামাপ্রসাদ মানে বাংলাটা কি শুধুমাত্র একমাত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সৃষ্টি? একদম আলবাত শ্যামাপ্রসাদ ইয়ের যে দৃষ্টি, এবং বাংলার সবচেয়ে বড় শত্রু ছিল সেই সময় জ্যোতি বসু এটসেট্রা। পরবর্তীকালে শ্যামাপ্রসাদের কথা শুনে জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণ, এরা শ্যামাপ্রসাদের পদাঙ্ক অনুসরণ করে এই বাংলার পক্ষে ভোট দেয়। ওইখানে থাকলে লাথি মেরে বের করে দিত, যেভাবে লাথি মেরে বের করে দিয়েছে অশোক মিত্রকে বা ইলা মিত্রকে। অশোক মিত্র, লীলা মিত্র ওখান থেকে লাথিকে এখানে এসে তারপর তারা সেকুলার হয়ে গেছে। মানে একেবারে মানে 420 রাজনীতি যাকে বলে। এদিকে আবার দেখা যাচ্ছে যে সোহরাওয়ার্দী এর রাস্তার নাম মানে যে নামকরণ, সেই নামকরণ পরিবর্তনের ঘোষণার বিরুদ্ধেও তারা এককাট্টা হয়েছেন, এবং তারা বলছেন যে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত বাতিল করতে হবে। কিচ্ছু বাতিল হবে না।
এই নাম বাতিল হবে না। এই নাম প্রত্যেক দিন ওখানকার যারা আছে ওই পার্ক সার্কাসের বাসিন্দা তাদের রোজ দেখতে হবে যে আমাদের উপর দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তা গোপাল মুখার্জির নামে। শুধু তাই না, এই যে গোপাল সেনকে যে খুন করেছিল রানা বোস, আমি মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ জানাবো হাত জোর করে, গোপাল সেনকে যে খুন করেছিল রানা বোস, সেই রানা বোসের যে বাবা, সে যে নাকি রানা বোসকে বাঁচিয়ে নিয়ে অন্য দেশে পাঠিয়ে দিচ্ছিল, সেই অমিয় বোসের নামে আজকে কলকাতায় একটা রাস্তা আছে। এই অমিয় বোসের নামে রাস্তাটা চেঞ্জ করে ওটা গোপাল সেনের নামে করতে হবে। দাবি নাম্বার 2। যাদবপুরে দ্বিতীয় উপাচার্য হেমচন্দ্র গুহ, তার বাড়ির সামনের রাস্তাটার নাম কি? ইব্রাহিমপুর রোড। হু ইজ ইব্রাহিমপুর? কিসের ইব্রাহিমপুর? কোথায় ইব্রাহিমপুর? ওই রাস্তার নাম চেঞ্জ করে হেমচন্দ্র গুহর নামে করতে হবে। সন্তোষ ভট্টাচার্য, যাকে নাকি অপমান করা হয়েছে, সন্তোষ ভট্টাচার্যের নামে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে ওখানে একটা রাস্তা করতে হবে। মানুষকে মনে রাখতে হবে যে এইরকম একটা লোকের সঙ্গে কমিউনিস্টরা খারাপ ব্যবহার করেছিল। এই বড় বড় মানুষদের নামে যখনই আমরা রাস্তাঘাট ইত্যাদি করব, মানুষের পরের জেনারেশন যে তাদের মধ্যে একটা তৈরি হবে যে আমরা এইরকম লোক আমাদের মানে পূর্বসূরি ছিল। তার বদলে এই সুরাবর্দী গুন্ডা মস্তান কোথাকার এদের নামে যদি আমরা রাস্তা করি, ক্রিমিনাল, তা মানুষ কি বুঝবে তাহলে? মানুষের কাছে কি কোন সিগন্যাল যাবে? কোনো প্রশ্নই ওঠে না। আপনি ভাবতে পারেন ইসরায়েলে হিটলার রোড কখনো হতে পারে? তাহলে কলকাতায় কী করে সুরাবর্দী রোড হয়? প্রশ্নই ওঠে না। করে দেখুক না, তো জীবনে এরা ক্ষমতায় আসবে না। এরা তো ভাবছে মুসলমানদের ধরে ক্ষমতায় আসবে, ও সম্ভব না। আবার বিকাশ রঞ্জন বাবু আরও একটি বিষয় লিখেছেন। তিনি লিখেছেন যে যদি গোপাল মুখোপাধ্যায়ের নামে রাস্তা হয় তাহলে আপত্তি নেই, তবে সেই সমস্ত রাস্তা হোক যেখানে ইংরেজদের নাম আছে। অনেক রাস্তার নাম এমন আছে যা এখনও পর্যন্ত ইংরেজি নামে বা ইংরেজদের নামে করা, সেগুলোকে পরিবর্তন করা হোক। শাসকের ইচ্ছা মতো নাম পরিবর্তন কেন হবে? মানুষ ম্যান্ডেট দিয়েছে, তাই শাসকের ইচ্ছা মতন হবে। আপনারা এখানে একসময় এই কমিউনিস্টরা স্বামী বিবেকানন্দর মূর্তি সরিয়ে আজকে কলকাতায় যেখানে আপনারা দেখছেন হোচিমিনের মূর্তি আছে, ইমিডিয়েটলি ওই হোচিমিনের মূর্তি সরিয়ে স্বামী বিবেকানন্দের মূর্তি বসাতে হবে। ওখানে সুব্রত মুখার্জিরা স্বামী বিবেকানন্দের মূর্তি বসিয়েছিল, আমরা তখন স্কুলে পড়তাম। পরের দিন ওই স্বামী বিবেকানন্দের মূর্তি সরিয়ে ওই জায়গায় ওখানে বসানো হয় হোচিমিনের মূর্তি। এটা সরাতে হবে, হোচিমিনের মূর্তি চেঞ্জ করতে হবে, লেনিনের মূর্তি সরাতে হবে, স্ট্যালিনের মূর্তি সরাতে হবে, কার্ল মার্কসের মূর্তি সরাতে হবে, অ্যাঞ্জেলসের মূর্তি সরাতে হবে। এই প্রত্যেকটা মূর্তি এখান থেকে সরাতে হবে। এই যে লেনিন সরণি, কিসের লেনিন সরণি? কে লেনিন? পাক্কা 420 লোক ছিল, তার নামে কলকাতায় অত বড় একটা রাস্তা লেনিন সরণি। এই সব নাম চেঞ্জ করতে হবে। কিন্তু তার সঙ্গে ব্রিটিশদের যে সবচেয়ে বড় সহচর মুসলিম লীগ, সেই মুসলিম লীগ নেতাদের যা যা নামে যা যা রাস্তা আছে, এই প্রত্যেকটা রাস্তা চেঞ্জ করতে হবে। এবং তার সঙ্গে আমাদের যে বড় বড় শিক্ষাবিদ যারা আছেন, সেই শিক্ষাবিদদের নামে রাস্তা তৈরি করতে হবে। যেমন এই ডক্টর সন্তোষ ভট্টাচার্য, ওনার নামে রাস্তা তৈরি করতে হবে। ডক্টর টিগুনা সেনের নামে বোধহয় আছে রাস্তা। তো এইরকম সব বড় বড় মানুষ, তাদের নামে রাস্তা তৈরি করতে হবে। এদিকে দেখা যাচ্ছে যে ইসকনকে মিড ডে মিল রান্নার বরাদ দেওয়া হয়েছে, সেটা নিয়েও বিরোধীদের আপত্তি। কারণ এতদিন পর্যন্ত মিড ডে মিলে পুষ্টিকর খাদ্য হিসাবে ডিমকে রাখা হতো। তো তাদের বক্তব্য যে ইসকন যখন বরাদ পেল, তাহলে কি সেই ডিম পুষ্টি তালিকায় থাকবে, মানে মিড ডে মিলের তালিকায় থাকবে? যদি না থাকে তাহলে কিভাবে বাচ্চাদের পুষ্টি দেওয়া সম্ভব? তো এতদিন ডিম দিয়েছেন, চিকেন দেননি কেন, মটন দেননি কেন, মাছ খাবারনি কেন? শুধু ডিম দিতেন কেন? আর ওই ডিমও পচা ডিম দেওয়া হতো। ওই ডিমও পচা ডিম দেওয়া হতো, অর্ধেক দিন ডিম পাওয়া যেত না, ডিমের বাকলা পাওয়া যেত, তো এটা পাওয়া যেত না। আমি বলছি আজ থেকে 6 মাস পর আপনারা ফিডব্যাক নিন মানুষের থেকে। আপনারা এই ছেলে মেয়েদের থেকে ফিডব্যাক নিন। খাবার কোয়ালিটি যদি না ভালো হয়, যদি মোর অ্যাকসেপ্টেবল না হয়, তাহলে আপনি আমায় বলবেন। এবং শুধু তাই না, এত দুর্ভাগ্যজনক, এখানে যে জিনিসটা চলতো, একদিকে বাচ্চাদের ট্যালট্যালে ওই ডিমের পাওয়া যেত না, কোনো ডিমের কুসুমও পাওয়া যেত না, অন্যদিকে টিচাররা পাশেই চিকেন রান্না করে খেত, ওই ওখানে। এবং এখানে ভয়ঙ্কর দুর্নীতি ছিল। আজকে এই ইসকনকে দেওয়ার ফলে এই দুর্নীতি বন্ধ হবে। আপনারা ভাবছেন ইসকন 10 টাকার খাওয়াবে? ও 10 টাকার আপনি দিচ্ছেন, ওরা আরও 5 টাকার খাওয়াবে ওদের। এবং বাচ্চাদের অনেক ভালো হবে আগের থেকে। কোনো চিন্তা করতে হবে না, সরকার একদম সঠিক ডিসিশন নিয়েছে। যাদের মনে হয় না খাবার, তাকে খেতে হবে না, পড়াশোনা না করে বাড়িতে গিয়ে বসে দেওয়া উঠছে। এবার একটু তৃণমূলের প্রসঙ্গে আসতেই হচ্ছে, কারণ এই যে নিজেদের যারা আসল তৃণমূল হিসাবে পরিচয় দিচ্ছেন, সেই তৃণমূল থেকেই আউট হয়ে গেলেন খোদ তৃণমূল সুপ্রিমো হিসাবে এতদিন ধরে পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে চেয়ারম্যান হিসাবে প্রস্তাবিত হয়েছে অরূপ রায়ের নাম। দেখুন, মমতা ব্যানার্জির পুরো রাজনীতিটা বেইমানির উপর দাঁড়িয়ে। মমতা ব্যানার্জি যবে থেকে দল খুলেছেন এবং যতদিন ক্ষমতায় আসেনি, ততদিন কোনো না কোনো দলের সঙ্গে উনি ছিলেন। 98-এ বিজেপি, 99 বিজেপি, 2001 কংগ্রেস, 2004 বিজেপি, 2006 বিজেপি,
নয় কংগ্রেস এসইউসি নকশাল 2011 আবার সেই কংগ্রেস এসইউসি নকশাল যেই ক্ষমতা এলেন, যখন উনি বুঝলেন যে উনি রিগিং বুথ দখল করে জিততে পারবেন, সবাইকে একসঙ্গে ল্যাং মারলেন, গুলি করে মারলেন কিষেনজিকে, ছত্রধর মাহাতোকে উনি জেলে পাঠিয়ে দিলেন। ঠিক আছে, কংগ্রেসের নেতাদের যাচ্ছে তাই গালাগাল, যেই রাজীব গান্ধী ওনাকে এত ভালোবাসতো তার ছেলেকে কোকিল টোকিল বলে গালাগাল দিয়েছেন। শুধু তাই না, যেখানে ধরুন দল পরিবর্তন করার কোনো দরকার নেই, দলের সাফিসিয়েন্ট লোক আছে, সেখানেও উনি দল চেঞ্জ করে লোক নিয়ে আসছেন। প্রথম দিকে যখন কংগ্রেস এবং সিপিএম বিরোধী ছিল, অর্ধেক ওদের লোককে ভাঙিয়ে নিয়ে এসছে, ব্ল্যাকমেল করে হোক, যে করে হোক, এই মানুষ টুইয়াকে ব্ল্যাকমেল করে নিয়ে এসছে। এখন ওনাকে ওনার খেলাটা এরা ফিরিয়ে দিচ্ছে। শিখিয়েছেন তো বেইমানি করতে, ওরা বেইমানি করছে ওদের সঙ্গে। বেইমানি উনি করেছেন সারা জীবন, এরা দেখেছে যে আমার মা বেইমানি করেছে, তাহলে আমরাও বেইমানি হই। মা যদি তার ঠাকুমাকে না খেতে দেয়, তাহলে আমরাও মাকে খেতে দেবো না, এইরকম ব্যাপার চলছে আর কি। তৃণমূলের ফ্রিজ হয়ে যাওয়া 3টি ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় যা কিছু তল্লাশি করতে নতুন করে আর কি তথ্য তল্লাশ শুরু করলো বিধাননগর থানা, এবং সেখানে যেরকমটাই বলা হচ্ছে, মানে অভিযোগ করা হচ্ছে আর কি, বেশ কিছু সন্দেহজনক লেনদেন হয়েছে, কাটমানির লেনদেন হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে বিধাননগর থানার মানে সাইবার থানার পুলিশ। কিভাবে দেখছেন? তৃণমূলে আমি শুনেছিলাম, এটা বলেছিলেন বোধহয় উপেন বিশ্বাস সাহেব, তৃণমূলে একটা চাঁদার ব্যবস্থা হয়েছিল প্রথম যখন পার্টিটা শুরু হয়। তারপর উনি বলেন যে উনি ছাড়া আর কেউ তৃণমূলে কোনো চাঁদা দেয়নি। তার মানে কি তৃণমূলে বৈধ লেনদেন হয়নি, যা টাকা উঠেছে ডে ওয়ান থেকে আজ পর্যন্ত সব অবৈধ লেনদেন। প্রথমে ওই সারদা ছিল, তারপর এটা ওটা করতে অবৈধ ছাড়া কোনো লেনদেনই হয়নি এদের। যখন এদের এই আপনার তৃণমূলে যখন আপনার ছিল এই কী বলে এই বন্ড সিস্টেম, তখন ওরা কন্ট্রাক্টরদের পেমেন্ট করতো না, 2% আগের টাকাটা না গেলে কন্ট্রাক্টরকে পেমেন্ট করতো না। মানে দেখুন, চাঁদা নিতে হয়। প্রাইভেট কোম্পানি থেকে একসময় টাটা বিল্ডাররা চাঁদা দিয়েছে, আম্বানিরা চাঁদা দিয়েছে, বা ধরুন এমনি কন্ট্রাক্টর যারা কাজ করে তারা চাঁদা নেয়। কিন্তু এই যে আমি 10 টাকা পে করলে আমাকে সঙ্গে সঙ্গে 2 টাকা ফেরত দিয়ে দিতে হবে, দ্যাট ইজ ব্যাড। এদের এছাড়া আর কোনো, এছাড়া ধরুন জমি দখল করতো, আপনি চাঁদা নেওয়াটা মানে কাটমানি নেওয়াটা একটা অন্য জিনিস। এরা ফুলবাড়িতে চলে গেছিলো শেষের দিকে, এই জমি দখল করা, বাড়ি তৈরি হচ্ছে প্রত্যেকটা স্কোয়ার ফিটে টাকা নেওয়া। স্কুল, আমি আপনাকে আরেকটা মানে আমি মুখ্যমন্ত্রী মহাশয়কে আমি ইয়ে করে দিয়ে মানে একটু মনে করিয়ে দিই, উনি জানেন, উনি সব জানেন আমাদের থেকে, মানে উনি তো গ্রাসরুট লেভেলে লড়াই করেছেন। মমতা ব্যানার্জি একসময় ইয়েদের ডেকেছিলেন হাসপাতালগুলোতে, অ্যাপেলোতে একজন মারা গেল, হাসপাতালগুলোকে ডাকলেন। আমি একজন প্রফেসরকে বললাম, দাদা আমার মনে হচ্ছে আর নেক্সট 15 দিনের মধ্যে উনি একবার প্রাইভেট স্কুলগুলোকে ডাকবেন। ঠিক তাই, প্রাইভেট স্কুলগুলোকে ডাকা হলো। তারপর আমি বললাম যে এবার কয়েক মাসের মধ্যে আমাদের আমাদের মেয়েদের যে স্কুলের যে ফিজ আছে, ফিজ বাড়তে চললো। বলে কেন বলছো? আমি ওই যে ডেকেছে ও নিশ্চয়ই কানে কানে বলে দিয়েছে যে আমাদের এত টাকা চাই। তো ওরা তো এমনি দেবে না, ওরা ওই আমাদের যে বাচ্চাদের যে মাসিক ফিজ দিই স্কুলে, ওখান থেকে ওই টাকাটি। সব্যসাচী দত্তের বান্ধবী টিনা দেবী, তার বাড়ি থেকে প্রায় 400 কেজি সোনা এরকম আর কি উদ্ধার হয়েছে। এর আগে আমরা অপার ক্ষেত্রেও সেরকম একই রকম দেখেছি, তোরা নোট। কিভাবে দেখছেন বিষয়টি? আমি একটু আগে আপনার এর একদিন ফেসবুক নিয়ে জিজ্ঞেস করেছেন, আমি একটা গান ব্যাকগ্রাউন্ডে দিয়েছি, সেটা হলো হাম কিসি সে কম নেই, হাম কিসি সে কম নেই, মানে কেউ কারোর থেকে কম যায় না। এদের এক একজনের বোধ হয় 20-25টা করে গার্লফ্রেন্ড ছিল, এবং সেই গার্লফ্রেন্ডদের মানে আমার বলতেও খারাপ লাগছে, মানে আমার রুচিতে বাজছে। তারপর তাদের তো এইভাবে তারা ডিস্ট্রিবিউট করেছে, তো মানে বলতে খারাপ লাগে। এরা সমাজে এক সময় সম্মান নিয়ে ঘুরে বেড়াতো, বড় বড় হোটেলে যেত, এই যেত পেস্ট্রি ডট আমি আর বললাম না। এদিকে সোমবার দিন নিউ টাউনের অভিজাত একটি হোটেলে বৈঠক হলো। সেখানে গোপন বৈঠকে উপস্থিত পুর নিগমের একগুচ্ছ কাউন্সিলর। শুধুমাত্র তাই নয়, হাজির ছিলেন প্রাক্তন মেয়র তথা বিধায়ক ফিরহাদ হাকিম, বিধায়ক জাভেদ খান, ছিলেন জুই বিশ্বাস, কাজরি বন্দ্যোপাধ্যায়। এই যে ঋতব্রত ছাড়া আসল তৃণমূল, তারও কিছু বিধায়ক নাকি সেখানে উপস্থিত ছিলেন। সোশ্যাল মিডিয়ায় একটা খুব সুন্দর বাক্য ঘুরপাক খাচ্ছে, এবং যে কথাটি বলেছিলেন, মানে শব্দটি প্রয়োগ করেছিলেন শ্রমিক ভট্টাচার্য, ভালো তৃণমূল। সত্যি কি ভালো তৃণমূল বলে কিছু আছে? দেখুন, এরা তো বেইমানি করছে, এটা নিয়ে সন্দেহ নেই, এরা বেইমানি করছে। এবার ঘটনা হচ্ছে যে এদের মধ্যে কিছু ট্রোজান হর্স আছে, যারা নাকি এখানে ঢুকে খবর নেওয়ার চেষ্টা করছে। এই কাজরি বন্দ্যোপাধ্যায় রাত্রি গিয়ে ননদকে গিয়ে বলে দেবে কী হয়েছে ঘটনাটা। তারপর ধরুন ববি হাকিম এখানে ঢুকেছে, কেন বাঁচার জন্য ঢুকেছে, ঠিক আছে, ওদের ধারণা। কিন্তু আমি বলছি বাঁচার কিন্তু কোনো রাস্তা নেই, বিচার কিন্তু হবেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই যে আমরা বেইমানি করলাম তারপরে বেঁচে যাবো। অন্য একটা জিনিস, যে তোমরা হেরেছো, তোমরা তো প্রিজনার অফ ওয়ার বটেই। তোমাদের আমরা যারা এমপি টেমপি আছে তাদের আমরা বিভিন্ন বিল পাস করাতে কাজে লাগবো। দেখুন, একটা বড় কাজের যদি কিছু প্রিজনার অফ ওয়ারকে লাগে, প্রিজনার অফ ওয়ারকে,
তাহলে তো সেটা লাগাতেই হবে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই প্রিজনার অফ ওয়ার যারা, তাদের নিয়ে আইএনএ তৈরি হয়েছিল, প্রথমে জার্মানি তারপর জাপানে। আইএনএ রাসবিহারী বসু, পরে সুভাষ বোস, যাদের নিয়ে তারা প্রিজনার অফ ওয়ার ছিল। তো প্রিজনার অফ ওয়ারদের যদি ভালো কাজে লাগানো হয়, কিছু ক্ষেত্রে লাগানো হবে, কিন্তু তার মধ্যে যারা দাগি তারা কেউ বাঁচবে না। আপনি দেখছেন একের পর এক সব জেলে যাচ্ছে, তো এরা সব জেলে যাবে। শেষ প্রশ্ন এই প্রসঙ্গেই থাকছে একটা বিষয়, সেটা হচ্ছে 12 রাউন্ড গণনার পর মমতাই এগিয়েছিলেন, এরপরে সমস্ত খেলা বদলে যায়। হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এই মামলায় সওয়াল করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, মঙ্গলবার ভবানীপুরের ফলাফল সংক্রান্ত মামলার শুনানিতে কল্যাণ আর্জি করেছেন দ্রুত এই মামলার নির্দেশ যাতে হাইকোর্টে হয়, দ্রুত যাতে নিষ্পত্তি হয়। শুনানি শেষে ভবানীপুরের গণনা কেন্দ্রের যাবতীয় সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত। এ বিষয়ে কি বলবেন? নির্বাচন কমিশনের নিয়মে কোথাও লেখা আছে যে 12 রাউন্ড পর্যন্ত যারা জিতবে তাদের হাতে সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে? যদি এরকম কোনো নিয়ম থাকতো যে 12 রাউন্ড পর্যন্ত যারা 13 রাউন্ড আর গোনা হবে না, তাকে সঙ্গে সঙ্গে সার্টিফিকেট দেওয়া হবে, 13 রাউন্ড থেকে বাকি যা যা ভোট পড়েছে সব ক্যান্সেল হয়ে গেল, তাহলে মমতা ব্যানার্জি জিতেছেন। যদি এরকম নিয়ম থাকতো যে 12 রাউন্ড পর্যন্ত জেতার পর বাকিদের সব ভোট ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ঠিক আছে। এখন যেমন উকিল তেমন তার তো এই কল্যাণ হলো বেসিক্যালি রাঁচির কোন প্রাইভেট কলেজ থেকে, যখন নাকি লোকে প্রাইভেটে ইঞ্জিনিয়ারিং পড়তো না যে যুগে, সেই যুগে ও প্রাইভেট কোন কলেজ থেকে ল পাস করেছে। এরপর এই মমতা ব্যানার্জিকে ধরার জন্য মমতা ব্যানার্জি ওকে একের পর এক সরকারি কেস টেসগুলো দিত, তাতে ওর পেট চলতো। নইলে কোনো সাধারণ লোক ওকে দিয়ে কোনো ওকালতি করায় না, ঠিক আছে। এরপর অভিষেক বলেছে কেস দেবো না, তাতে অভিষেকের উপর কেচে খেপে। এই যা যুক্তিবোধ যে নাকি বলে যে 12 রাউন্ড পর্যন্ত জিতে গেছে, ফলে তাকে জিতিয়ে দিতে হবে, ঠিক আছে, তাহলে বুঝতেই পারছেন সে কেমন উকিল। ঠিক আছে, ও দেখছে আর যে কাটমানি আছে, মানে তৃণমূলের প্রচুর টাকা কাটমানি ছিল, এই কাটমানি সব অ্যাকাউন্টগুলো ফ্রিজ হয়ে গেছে, কিছু খুচরো টাকা বাইরে পড়ে আছে। তো এখন কল্যাণ দেখছে ওই খুচরো টাকা থেকে যদি কিছু ভাগ বসানো যায়, ওই বোকা বানিয়ে যদি আবার 2-4টে কেস টেস করে যদি খুচরো টাকা দিয়ে যদি কিছু হাত মারা যায়, তো সেই জন্য ওই বোকা বানিয়ে ওই টাকাগুলো আত্মসাৎ করার জন্য এসব বোকা বোকা কেস লড়ছে, এর বেশি আর কিচ্ছু না।